জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। জামাত ৩০০ আসনে প্রার্থী দেবে জানালেন গোলাম পরোয়ার। ইসলামী দলগুলোর সাথেও ঐক্য হলে ছাড়বে ১০০ আসন। সরবরাহ কমের অজুহাতে লাগামহীন সবজির বাজার, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে। প্রতিষ্ঠানগুলো প্রায় সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফ্রাজাইল করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জামাত ৩০০ আসনে প্রার্থী দেবে। ইসলামী দলগুলোর সাথে ঐক্য হলে ১০০ আসন ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, তাই জামাতের প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। যদিও আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। সরবরাহ কম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে চড়া সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৩২০ টাকার। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস আর পেঁয়াজ। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ ক্রেতারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির রাজধানীর সবজির বাজার। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। টমেটো আর কাঁচামরিচের দাম আকাশচুম্বী। টমেটো প্রতি কেজি ১৪০ আর মরিচ ৩২০ টাকা। ফুলকপি নতুন এখন ৮০ টাকা আছে, ৯০ টাকা পিস বড়গুলা। পাতাকপি হলো ৮০ টাকা পিস, লাউ ৬০ টাকা, নতুন সিম আইছে ২০০ টাকা বিক্রি করি। কাঁচামরিচ ৩৬০ টাকা কেজি, মরিচ নাই তো এলসি বন্ধ। সবজির দামটা কমাতো তাহলে আমাদের পক্ষে ভালো হয়। আর বর্তমানে যে সিন্ডিকেট চলে, এটা যদি কমাতে পারে দেখা যাচ্ছে যে আর একটু ভালো হবে। তো এটা দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা ৫৪ বছর পরেও একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠে নাই, একটা
কোল্ড স্টোরেজ পদ্ধতি গড়ে ওঠে নাই। যেই মরিচ আমরা কদিন পরে 100 টাকা খাবো, 80 টাকা খাবো, 50 টাকা খাবো, সেটা আজকে 320 টাকা করে আমি কিনলাম। এটা আনফরচুনেট। এই জন্য সরকারের আমি মনে করি পলিসি দায়ী। দাম বেড়েছে পেঁয়াজ আর ডালেরও। মাছের দর কিছুটা কমলেও প্রতি কেজি রুই 420 থেকে 450 টাকা আর কাতল 400 টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। কালকে বেচছে 80 টাকা, আজকে 5 টাকা বাড়াই ব্যস্ত হইতেছে, 85 টাকা এরকম 5 টাকা বেশি ব্যস্ত হইতেছে, কারণ বৃষ্টির জন্য দাম বাইরে গেছে। মালের ক্রাইসিস ছিল, সাইজের হয়তো বা সম্ভবত। গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহে তাই আছে। পেঁয়াজ 75 টাকা, মরিচ 340 টাকা, মসুর ডাল 155 টাকা, এইভাবেই চলে। আর বাকি সব আইটেমগুলি গত সপ্তাহের মতোই আছে। এই রুই আগে বেচতাম 450 500, এখন এটি 420 বিক্রি হইতেছে। আর যেমন মাছের দামও কম, যেমন ছুটি পাইছে 5-6 দিনের সরকারি পূজার কারণে, এই কারণে কাস্টমারটা কম আর কি শুক্রবার হিসেবে। কাস্টমার নাই বললেই চলে, একবার বাজার ফাঁকা। এদিকে ভারত থেকে চাল আমদানি করায় কেজিতে 5 টাকা কমেছে দাম, তবে তা আশানুরূপ নয় বলছেন ক্রেতারা। ইন্ডিয়ান চালটা বাংলাদেশে আসাতে দেশি চালের বাজারটা একটু কম আছে, আর ইন্ডিয়ান চালের দামটাও একটু কম আছে। এভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে টানা 22 দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 22 দিনের এই নিষেধাজ্ঞায় ইলিশ আহরণ, বিপণন, মজুত, ক্রয় বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইনে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ভঙ্গকারীরা। অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরার ট্রলার পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান জেলেরা। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সীমানা নির্ধারণের ফলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজধানীর মিরপুর ছায়ানীর আবাসিক এলাকার প্রায় 5,000 মানুষের একমাত্র চলাচলের রাস্তা উন্মুক্তির জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও কোনো সাড়া পাননি বাসিন্দারা। তবে শীঘ্রই তদন্ত করে সমাধানের আশ্বাস দেন ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলাচলের রাস্তা মানুষের একটি মৌলিক অধিকার, যা বাংলাদেশের সংবিধানে 36 নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই অধিকার শুধুমাত্র চলাফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের বাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রয়োজনীয় পথ বা রাস্তা পাওয়ার অধিকার এর অন্তর্ভুক্ত। রাজধানী মিরপুর কালশির বাউনিয়া মৌজার ছায়ানীর আবাসিক এলাকায় প্রায় 5,000 মানুষের বসবাসের লক্ষ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি আবাসন প্রকল্প। চলাচলের জন্য রয়েছে মাত্র একটি রাস্তা, কিন্তু সেখানে ব্যাঘাত ঘটালো জাতীয় ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ। হঠাৎ করেই নিজেদের সীমানা নির্ধারণ করে ফেলে সংস্থাটি, যার ফলে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন পার করছে বাসিন্দারা। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে এই ছায়ানীর আবাসিক এলাকায় প্রবেশ করার মতো আর কোনো পথ নাই।
তো আমার একমাত্র দাবি ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান মহোদয় এবং গণপূর্ত সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই রাস্তাটা যেন বলবৎ থাকে এবং এইটা যেন স্থায়ীভাবে একটা সমাধান হয়ে আমরা যেন এই রাস্তা দিয়ে হাসি মুখে চলতে পারি। রাস্তা উন্মুক্তের জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও মেলেনি কোনো কাঙ্ক্ষিত সাড়া। এতে হতাশ বাসিন্দারা। বারবার ন্যাশনাল হাউজিংকে দাবি রেখেছি, আমরা মানববন্ধন করেছি যে আমাদের রাস্তাটা করার ব্যবস্থা করে দেন। তো দিন শেষে তারা কোনো আউটকাম দেয়নি, তারা তাদের ওয়ালটা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছে। অনেক সময় ওরা বলে যে রোড বন্ধ করে দিতে, তাহলে তো আমাদের মালামাল আসা সব বন্ধ হয়ে যাবে। গেলে দেখা যায় যে আমার এতগুলো লোকের যে রুজি রোজগার আমাদের সবই বন্ধ হয়ে যাবে। প্রায় 12-13 বছর থেকে এখানে রাস্তা ছিল, হঠাৎ করে রাস্তা এরা বন্ধ করে দিতে চাচ্ছে। এ বিষয়ে সরজমিনে গিয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা এড়িয়ে যান। জনগণের সেবায় ন্যাশনাল হাউজিং এর কাজ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ফেরদৌসী বেগম জানান শীঘ্রই তদন্ত করে বিষয়টি আমলে নিবে কর্তৃপক্ষ। দুর্ভোগ বা 5000 মানুষের হাঁটা, সেটা আমার ভিজিট করতে হবে, কারণ আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ওইখানের পরিস্থিতি কি। তাহলে আমরা এটা ওইখানে যে সংশ্লিষ্ট এক্সেন আছে তার কাছ থেকে আমরা একটা মতামত নিতে পারি বা আমরা নিজেরাও যে ভিজিট করে দেখতে পারি। আইনে ওরকম না থাকলেও আমার জনগণের সুবিধার্থে, জনগণের জন্যই তো আইন তো আর আলাদা কিছু না, তাই না? তাহলে আমরা অবশ্যই আমাদের মন্ত্রণালয় আছে, আমরা সেটা প্রস্তাব করব মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য। মন্ত্রণালয় যদি মনে করে বিবেচনা করবেন অবশ্যই। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, জনগণের মৌলিক অধিকারে রাষ্ট্রীয় সংস্থার হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। বেশি বেশি জায়গা ব্যবহার করলে সে বেশি বেশি ফ্ল্যাট দিতে পারবে, ইনকাম বেশি হবে, তো সে রাস্তার দিকে যাচ্ছে না। কেউ যদি রাস্তার কমন ব্যবহারকারী হচ্ছে তাকেও আমি ক্ষতিগ্রস্ত করে বাউন্ডারি দিয়ে তাকে আমি কিন্তু এই উপকার থেকে বঞ্চিত করছি। মানুষের মৌলিক অধিকার বন্ধ করে কোনো সংস্থা, বিশেষ করে সরকারি সংস্থা, কোনোদিন কাজ করতে পারে না। মানবিক দৃষ্টিকোণ থেকে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান অধ্যাপক শামসুল হক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারার সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে 144 ধারা, তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারার 144 ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও 3 জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। টেকনাফের বাহারছড়ায় গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা নারী ও শিশুসহ 38 জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় 2 মানব পাচারকারীকে আটক করা হয়। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে পাচারকারীদের গোপন আস্তানা থেকে 18 নারী, 12 পুরুষ ও 8 শিশুসহ মোট 38 জনকে উদ্ধার করেছে। মাদারীপুরের ঢাসারে এক হতদরিদ্র বিধবা সহ 2 জনের বসতঘর আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা জানান, গত রাত 8টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দুধগ্রামে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিধবা রানু বেগম ও আবু তালেব ব্যাপারীর 2টি বসতঘর থাকা মালামাল সহ আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন বলেন, আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় অসহায় পরিবারগুলোর সহায়তার জন্য আবেদন করলে সরকারিভাবে সহায়তা করা হবে। একাত্তরের স্বাধীনতায় যারা বিরোধিতা করেছিল তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম।
জুমার নামাজের পর ঢাকা 11 আসনের অন্তর্গত খিলবাড়ি টেক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হিন্দু মুসলিম কোনো বৈষম্য নয়, ঢাকা 11 আসনের সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। যে দেশ থেকে পিয়ারের জন্ম হয়েছে সেই ইতালি থেকে নেপাল পর্যন্ত সব জায়গায় সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ একটি প্রজেক্ট বাংলাদেশে এনে এই তথাকথিত কিছু লোক একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। তাদের সেই চিহ্নিত লোকদের আমরা চিনি। তারা 71 স্বাধীনতা বিরোধিতা করেছে, 47 বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছে। এই শক্তি সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।